থেকে 11 উইক পর্যন্ত। টার্ম পেপারের টপিকস 1 থেকে উইক 11টা পর্যন্ত, ঠিক আছে। 12তম উইকে দিয়ে দিব বলে 12 নম্বর উইকটা বাদ দেওয়া হচ্ছে। সো 12 উইকের লেকচার থাকবে বা অন্য কোনো কিছু থাকবে সেটাও থাকবে, বাট 12তম উইক টার্ম পেপারের ভিতরে আমি টানতেছি না, ঠিক আছে। 4টা কোশ্চেন হয়তো থাকবে টোটাল, 4টার মধ্যে 4টাই অ্যানসার করতে হবে। 1 to 11 এটা কিভাবে নেবেন? বুঝি নাই, বলেন। মানে স্যার প্রত্যেকটা উইক থেকে একটা করে কোশ্চেন থাকবে? সেটা ঠিক নাই, মানে সবগুলো মিলে স্যার উইক 1 থেকে উইক 11 পর্যন্ত থাকবে, এখানে কি প্রত্যেকটা উইক থেকে মানে কিরকম কোশ্চেন প্যাটার্ন কেমন, প্রত্যেকটা উইক থেকে একটা করে কোশ্চেন হবে? এইটা এক্স্যাক্টলি বলা আছে না, এটা কোশ্চেন করার পরে বুঝতে পারবো, এখন আমি করি নাই। মানে বলে দিলাম যে 1 থেকে 11-র মধ্যে যে টপিকসগুলো কভার করা হয়েছে এর মধ্যেই আপনাদের সবকিছু থাকবে। সেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে, থিওরিটিক্যাল থাকতে পারে, ডিজাইন থাকতে পারে, কোনো সার্কিট, এরকম আর কি। আর একইভাবে আপলোড করবেন যেভাবে কেস স্টাডি আপলোড করছেন। নাম রোল বা এগুলো হচ্ছে শর্ট আকারে একটা জায়গায় ফার্স্টে দিয়ে দিবেন, তারপর হচ্ছে আপনাদের অ্যানসার গুলো শুরু করবেন। কোশ্চেন না তুললেও চলবে, ঠিক আছে। ওকে স্যার। জি স্যার। প্রতিটা কোশ্চেনে এবিসিডি থাকবে, আপনারা একটু সিরিয়াল মেইনটেইন করে অ্যানসার করার ট্রাই করবেন। ওকে স্যার। স্যার এটার মধ্যে কি পেজ লিমিট থাকবে স্যার? হ্যাঁ, বুঝি নাই, আরেকবার। মানে স্যার কেস স্টাডির মধ্যে পেজ লিমিট দিছিলেন না স্যার? না না, টার্ম পেপারের জন্য কোনো লিমিট নেই। পেজ লিমিট থাকবে না না, জি স্যার। এটা রিপোর্ট রাইটিং এর জন্য দেওয়া হয়েছে, বা টার্ম পেপার আপনার যে লিখতে যা লাগবে তাই। ওকে স্যার। আচ্ছা, এই উইকে শুরু করি আমরা। অসিলেটরটা কি আগে বলেন, আগে আপনারা বলেন কি বুঝতে পারছেন এই পর্যন্ত। স্যার অসিলেটর হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেটা হচ্ছে আপনার পিরিয়ডিক সিগন্যাল উৎপন্ন করে। আচ্ছা, এটা ডিসি সোর্স থেকে। আচ্ছা, কি ধরনের সিগন্যাল? স্যার ওয়েভ ফর্ম, ওয়েভ আকারে, তাই তো? জি স্যার, তরঙ্গ আকারে। হ্যাঁ, ওয়েভের হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে, স্কয়ার হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, তাই না? আবার সেগুলো অসিলেটরগুলো আবার হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা সেটাও আবার কম বেশি হতে পারে, অর্থাৎ কোনোটা ভ্যারি করতে পারে, আবার কোনোটা ফিক্সডও থাকতে পারে, দুই রকমই পসিবল। তাহলে অসিলেটর হচ্ছে আমাদের সিগন্যাল সোর্স, যে সিগন্যাল জেনারেট করবে, এবং সেটা অবশ্যই এমন সিগন্যাল যার হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকবে, অ্যামপ্লিটিউড থাকবে, তার মানে এসি সিগন্যাল। আর সেই ফ্রিকোয়েন্সি আবার ডিপেন্ড করবে, কখনো ভ্যারিও করতে পারে, কখনো ফিক্সডও থাকতে পারে, সার্কিটের ডিজাইনের উপর ডিপেন্ড করে। আর অসিলেটর আমরা বিভিন্ন লিনিয়ার সার্কিট দিয়েও তৈরি করতে পারি, আবার অপেম দিয়েও তৈরি করতে পারি। তো আমরা আজকে যেটা এই টপিকসগুলো, যেহেতু আমাদের পুরো কোর্সটাই অপেম বেস করে, তাই অপেম অসিলেটরগুলাই ফোকাস করা হয়েছে আর কি। অপেম অসিলেটর যেটা, সেটার মেইন যে ব্যাপারটা আছে, তার হচ্ছে যে গেইনটা থাকবে, যদি আমরা তাকে বলি যে ফিডব্যাক গেইন এএফ, সেটা অবশ্যই গ্রেটার দেন 1 হতে হবে। এটা হচ্ছে অপেম অসিলেটরের হচ্ছে প্রধান কন্ডিশন, এবং তার একটা ফেজ কন্ডিশন আছে, অর্থাৎ 360 ডিগ্রি, সেই কন্ডিশনটাও মিট করতে হবে। এখন এই তার লুপ গেইন যে গ্রেটার দেন 1 হবে এবং তার একটা ফেজ কন্ডিশন মিট করতেছে, এই জিনিসটাকে আবার একটা নাম দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে বার্কহাউজেন ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে এটা, এখানে একটা সার্কিট না, একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে যে এ যদি আমার কোনো অপেম হয়, এই যে ডায়াগ্রামে, এবং তাকে একটা ইনপুট দিলাম ভিআই, আর আউটপুট হচ্ছে V0, এবং এখানে একটা সুইচ ইউজ করা হয়েছে, অর্থাৎ এই সুইচটা আমরা ডিসকানেক্টও করে দিতে পারি, আবার কানেক্টও রাখতে পারি, ওপেন বা ক্লোজ থাকতে পারে। তার সাথে একটা ফিডব্যাক পাথ, সেই ফিডব্যাক পাথকে বলা হচ্ছে বিটা, অর্থাৎ তার গেইনটা হচ্ছে বিটা। সেই ফিডব্যাক পার্ট থেকে কানেক্ট হয়ে আবার ইনপুটে যে সে কানেক্টটা করতে পারে। সো ভিআই ইনপুট দেওয়ার ফলে আমার আউটপুট যদি V0 = a VI হয়, তাহলে বিটার মাধ্যম দিয়ে সে যদি পাস করে আবার বাইরে আসে,
তাহলে সেই ক্ষেত্রে বিটার পরে যে ফিডব্যাক ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে ভিএফ ইকাস টু বিটা এ ভিআই, টোটাল ভোল্টেজটা। তাহলে এইটাই হচ্ছে আমার ইনপুটে আবার কানেক্ট হতে পারে, আমরা কানেক্ট করতে পারি। অর্থাৎ বিটা থেকে, বিটা এখন যে কোনো ধরনের সার্কিট হতে পারে, সেটা ইন্ডাক্টর দিয়ে হতে পারে, রেজিস্টর দিয়ে হতে পারে, বা ক্যাপাসিটর ইউজ করে হতে পারে। আমাদের কি দরকার তার উপর ডিপেন্ড করে এই ফিডব্যাক পাথের কানেকশনটা আমরা সাজাতে পারি। অর্থাৎ আমাদের যা দরকার সেই অনুযায়ী তার ইম্পিডেন্সকে ক্যালকুলেশন করে সেই একটা পাথ তৈরি করা পসিবল। এখন এই বার্কহাউজেন ক্রাইটেরিয়া বলতেছে যে ইনপুটের যে কানেকশন সুইচটা, এটা ক্লোজ রেখে আমরা যদি এই ইনপুট ভোল্টেজটা সরাই দিই এবং ওই অবস্থায় যদি আমাদের এই বিটা যে গেইন ফিডব্যাক পাথ আছে ইনটু এ গেইন আগেরটার, এইটা যদি ইকুয়ালস টু 1 হয়, তাহলে ওই ইনপুট ভোল্টেজ ছাড়াই এই মানে যে ফিডব্যাক পাথ দেওয়া হয়েছে তার শক্তিতেই পুরো সার্কিটটা রান করতে পারে। এবং সেই ক্ষেত্রে মানে অসিলেশন, যেটা মোট কথা যেটা বলা হচ্ছে যে আমরা অসিলেশন চাই, সিগন্যাল জেনারেট করতে থাকবে, সেটা পসিবল। অর্থাৎ বার্কহাউজেন ক্রাইটেরিয়া বলতেছে এই বিটা ইন্টু এ ইকুয়ালস টু যদি 1 হয় এবং ওই অবস্থায় যদি ইনপুট ভোল্টেজটা আমরা ডিসকানেক্ট করে দিই, তারপরও আমাদের এই সার্কিটটা ক্লোজ লুপ পাথটা তার সিগন্যাল জেনারেশন কন্টিনিউ রাখতে পারে। জি স্যার। সো এখানে ওইটাই আবার বলা হয়েছে যে ইন অর্ডার টু মেইনটেইন সেলফ অসিলেশন, অর্থাৎ বাইরের কোনো শক্তি ছাড়াই যদি সেলফ অসিলেশন করতে হয়, তাহলে এই গেইনটা অবশ্যই ইউনিটি অথবা তার থেকে বেশি হতে হবে। আর তার যেই ফেজ ডিফারেন্সটা থাকবে সেটা অবশ্যই 360 n ইন্টু 360। n মানে আমার n এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 4 এভাবে বাড়তে পারে, 360 এর মাল্টিপ্লিকেশন। তাহলে আমার এই বার্কহাউজেন ক্রাইটেরিয়াটা মিট করবে। এখন বিভিন্ন ধরনের অসিলেটর আছে। একটা বলা হচ্ছে যে ফেজ অসিলেটর, ফেজ শিফট অসিলেটর, অর্থাৎ যে ফেজ শিফট করতে পারে, সহজ কথা। অর্থাৎ আউটপুটটা আমরা ইনপুট যা দিচ্ছি তাকে ফেজ শিফট করে সে অসিলেশন দেখাতে পারে বা সিগন্যাল জেনারেট করতে পারে। এটার ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা যদি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করি, সেখানে অলরেডি 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাচ্ছে, আর এর সাথে এই পাথে অর্থাৎ যেই ফিডব্যাক পাথ বা এর সাথে আরেকটা কানেকশন যদি আমরা দিতে চাই, সেটাতে এমন কিছু সার্কিট আমরা কানেক্ট করব যার ফলে 180 ডিগ্রি ফেজ শিফট হবে। তাহলে এই 180 আর এই 180 মিলে 360 ডিগ্রি ফেজ শিফট করে আমি আরেকটা সিগন্যাল জেনারেটর তৈরি করতে পারি। এখন এই 180 ডিগ্রি ফেজ শিফট হয় এই রকম কোনো কানেকশন, সাপোজ এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে যে এইখানে যে সার্কিট ডায়াগ্রামটা যে দেখা যাচ্ছে যে আর এবং সি, অর্থাৎ একটা করে রেজিস্টর একটা করে ক্যাপাসিটর কানেকশন করা আছে, R1 C1 R2 C2 এভাবে প্রতিটা স্টেপ বলা হচ্ছে এক একটা। এখন প্রতিটা স্টেপে আসলে 60 ডিগ্রি করে ফেজ শিফট পসিবল। তাহলে আমার যদি তিনটা সেম সার্কিট মানে তিনটা কানেকশন একই ধরনের কানেক্ট করি, তাহলে 360 180 টোটাল 180 ডিগ্রি ফেজ শিফট পসিবল। এই জিনিসটাই আমার ফিডব্যাক নেটওয়ার্ক হিসাবে আমি ওই অ্যাম্পলিফায়ারে কানেক্ট করে দেবো, তাহলে আমার 180 ডিগ্রি ফেজ শিফট পাবো। এটাকে ল্যাডার নেটওয়ার্কও বলে অথবা আরসি নেটওয়ার্ক সেটাও বলা হয়, যেহেতু আমাদের রেজিস্টর এবং ক্যাপাসিটর কানেক্ট করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় আরসি নেটওয়ার্ক। জি স্যার। আচ্ছা, আর এই কন্ডিশনটা যখন মিট করতে হয় তখন এখানে অবশ্য এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে আমরা R2 কে সেট করতে পারি 10 টাইমস হায়ার দেন R1, অর্থাৎ R1 এর যা ভ্যালু হবে R2 হবে তার 10 টাইমস বেশি, 10 মাল্টিপ্লিকেশন 10 ইন্টু R1। আবার R3 হবে R2 এর 10 গুণ, এভাবে সেটআপটা দিতে হবে। আর ক্যাপাসিটর হবে উল্টা কেস, অর্থাৎ ফার্স্টেরটা যা থাকবে পরেরগুলো ডিক্রিজ করতে থাকবে। এই কন্ডিশন যদি মিট করা হয় তাহলে ওই যে 60 ডিগ্রি ফেজ শিফট সেটা ট্যানজেন্টে যদি 60 ডিগ্রি না হয় এবং সেটা রেশিও হবে XC ডিভাইডেড বাই R। XC মানে হচ্ছে আমার সেই ক্যাপাসিটরের রিঅ্যাক্টেন্স ভ্যালু ডিভাইডেড বাই ওই রেজিস্ট্যান্স R। tan এর ভ্যালু যদি আমি ক্যালকুলেশন করে XC বের করতে যাই, তাহলে এই ক্যাপাসিট্যান্সের রিঅ্যাক্টেন্স হবে 1.732 ইন্টু R। এইটাই ইউজ করা হয়েছে আমাদের জেনারেল ফ্রিকোয়েন্সি ইকুয়েশনে, f0 = 1/2 পাই 1.732 RC।
জি স্যার। ওই ইকুয়েশন ইউজ করে একটা ম্যাথ দেওয়া হয়েছে যে ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, অর্থাৎ কত ফ্রিকোয়েন্সি আমার দরকার। সার্কিটের ডিজাইন পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে, ফিডব্যাক রেজিস্টার আছে, ইনপুট রেজিস্টার আছে, আর ল্যাডার নেটওয়ার্ক যেটা অর্থাৎ 180 ডিগ্রি ফেজ শিফট করার জন্য যে নেটওয়ার্ক সেটা। এখন এখানে বোঝা যাচ্ছে যে আমার ফার্স্টেরটা যেই ক্যাপাসিটর ছিল সেটা 1 ন্যানোফ্যারাড, তার 10 টাইমস হায়ার 10 ন্যানোফ্যারাড 100 ন্যানোফ্যারাড এভাবে মাল্টিপ্লিকেশন হয়েছে। আর রেজিস্টার যেটা ছিল নিচেরটা ফার্স্টেরটা 1K, বাম পাশেরটা 10 টাইমস হায়ার 10K, তারপরেরটা 100K। সো এখন আমরা যদি ফ্রিকোয়েন্সি ওই ক্যালকুলেশন করতে চাই 1/2 / 1.732 RC, তাহলে এই আর এবং সি আমি কোনটা নিব? যে কোনো একটা নিলেই হচ্ছে, কারণ প্রতিটার রেশিও আলটিমেটলি সেম। অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা যদি আমি 1K নিই আর তার এগেনস্টে যেই ক্যাপাসিটর সেটা 100 ন্যানোফ্যারাড, অথবা আমি মনে করলাম যে এটা নিচ্ছি না, আমি মাঝখানেরটা নিব, সেটাও পসিবল। অর্থাৎ এই রেজিস্টরের ভ্যালু 10K আর তার সাথে 10 ন্যানোফ্যারাড ক্যাপাসিটর। সো মাল্টিপ্লিকেশন করলে তাদের টোটাল ভ্যালুটা ঠিক থাকে। এই জন্য আমরা যে কোনো একটাই আনুপাতিক হারে যে কোনো একটা স্টেজকেই এই আর সি এর ভ্যালু হিসাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে বলা হয়েছে, এখানে আসলো 919 হার্টজ, 919 হার্টজ। আচ্ছা, তারপরে আরেকটা অসিলেটর বলা হয়েছে, সেটা হচ্ছে ওয়াইন ব্রিজ অসিলেটর। ওয়াইন ব্রিজ নেটওয়ার্ক বলে আমাদের সার্কিট একটা জিনিস ছিল, আর ব্রিজ মিটার ব্রিজ নেটওয়ার্ক। হ্যাঁ, মিটার ব্রিজ ছিল স্যার, আমরা ইন্টারে পড়ছিলাম। আচ্ছা, মিটার ব্রিজ, ওয়াইন ব্রিজ বা ব্রিজ নেটওয়ার্ক অনেক ধরনের নামেই বলা হয়। তো ওই ধরনেরই একটা আরসি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে আবার ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, অর্থাৎ ওই জি স্যার। ফ্রিকোয়েন্সিটা যেন জেনারেট করতে পারে বা অ্যাডজাস্টমেন্ট করতে পারে, এর জন্য আর1 এর সাথে একটা সিরিজে আর আর2 এর সাথে একটা প্যারালালে কানেক্ট করা হয়েছে। এইভাবে একটা বুঝতে পারছি। আরসি নেটওয়ার্ক বা ওয়ান ব্রিজ নেটওয়ার্ক কানেক্ট করা হয়েছে ইনপুটে, আর তার সাথে একটা অপ অ্যাম্প আছে। এই কানেকশনের ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি যেটা আসতেছে f0 = 1/2 √r1 c1 r2 c2। আর এই কন্ডিশনগুলো মিট করতে গেলে দেখা যাবে যে তাদের যেই রেজিস্ট্যান্সটা আছে সেটা r3/r4, এই রেশিওটা ইজ ইকুয়ালস টু r1/r2 প্লাস c2/c1। জি স্যার। অর্থাৎ ব্রিজ নেটওয়ার্ক ইকুয়ালস টু তার ইনপুট বা ফিডব্যাকে যে নেট রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে সেই দুইটার রেশিওগুলা জি স্যার। সমান। এখান জি থেকে আবার সেই ফ্রিকোয়েন্সি ওই সূত্রটাই, অর্থাৎ 1/2 √r1 c1 ইন্টু r2 c2। আর আমরা যদি ভ্যালু যদি পার্টিকুলার কোনো ভ্যালু অ্যাপ্লাই করতে যাই, সাপোজ r1 এবং r2 কে সমান রাখা হয় এবং c1 এবং c2 যদি সমান হয়, অর্থাৎ c1 c2 এমন একটা ভ্যালু দিলাম c এর সমান একটাই ভ্যালু হবে, আবার r1 r2 ইকুয়াল r একটা ভ্যালু দিলাম, সেক্ষেত্রে ইকুয়েশনটা মডিফাই হয়ে আমাদের আসবে f0 = 1/2 rc। আর এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের যেইটা ছিল সেটা r3/r4 হয়ে যাবে ইকুয়ালস টু 2, যদি আমাদের রেজিস্ট্যান্স ভ্যালুগুলো এভাবে চেঞ্জ করে সেই ক্ষেত্রে। আদারওয়াইজ আমরা জেনারেল ইকুয়েশন উপরের এই দুইটাই ইউজ করব। ওকে স্যার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল ওই সেম ওয়ান বেস অসিলেটরের ক্ষেত্রে কানেকশনটা দেওয়া হয়েছে, সেখানে ভ্যালুগুলো দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট বের করতে বলা হয়েছে ক্যালকুলেট দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়ান বেস, অর্থাৎ f0। স্যার এটা কিভাবে ওয়ান পিস হলো স্যার? ওয়ান পিসের মধ্যে তো আমরা চারটা রোধ স্যার আমরা সিরিজে কানেক্ট করি, এখানে তো চারটা রোধ স্যার সিরিজে কানেকশন নাই, এটা কিভাবে বলছো স্যার? এটা ওয়ান পিস বা মিটার ব্রিজ? আলটিমেটলি কিন্তু সেম কানেকশনই দেওয়া হয়েছে। জি স্যার। আপনারা যদি কানেকশনটা একটু মিলায়ে দেখেন দেখবেন যে ও আচ্ছা, বুঝতে পারছি, স্ট্রাকচারটা চেঞ্জ করে দিয়েছে স্যার। হ্যাঁ, মানে ডিরেকশন গুলো একটু এদিক ওদিক করে দেওয়া হয়েছে, কিন্তু মেইন কানেকশন বেসটা ঠিক রাখা হয়েছে। বুঝতে পারছি। ওটা একটু মিলাবেন, যে পয়েন্ট ধরে ধরে একটু খেয়াল করবেন, তাহলে দেখবেন যে আসলে মেইন পয়েন্টগুলো একই আছে। ওকে স্যার। আচ্ছা, সো যে r1 এবং r2 ইকুয়াল
C1 এবং C2 ইকুয়াল, সো এই দুইটা ভ্যালু যেহেতু সেম আছে তাহলে আমরা সরাসরি ছোট ইকুয়েশনটা ইউজ করতে পারি যে f0 ইকুয়ালস টু 1/2 পাই RC। আর যদি এই ভ্যালুগুলো চেঞ্জ থাকে তাহলে আমরা একবারে এই যে f0 ইকুয়ালস টু 1/2 পাই রুট ওভার এই বড় ইকুয়েশনটা ইউজ করতাম। জি স্যার। আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে, ডিজাইন দ্য RC এলিমেন্টস অফ ওয়ান বিজ অসিলেটর ফর অপারেশন অ্যাট f0 10 কিলোহার্টজ, অর্থাৎ f0টাই বলে দেওয়া হয়েছে এবং RC এলিমেন্টের ভ্যালু কত বা কত ধরা যায় এরকম একটা অ্যাজাম্পশন দিতে বলা হয়েছে। এখানে আলটিমেটলি নিজেকেই ধরে নিতে হবে ভ্যালু, আপনারা চাইলে অন্য কিছুও ধরতে পারেন, এটা ফিক্সড না যে এইটাই ধরতে হবে। সো ইউজিং ইকুয়াল ভ্যালুজ, অর্থাৎ আমরা যদি আর এবং সি ইকুয়াল হয় এই ধরে নিই, সেই ক্ষেত্রে আর সমান 100K এবং 100K ধরে নিচ্ছি, 100K ধরার ফলে সি কত আসবে সেটা আমরা ক্যালকুলেট করব। অর্থাৎ যে কোনো একটা পোর্শন আমরা ধরে নিয়ে আর একটা অপোজিট যেটা আরেকটা আছে এলিমেন্ট সেটা ক্যালকুলেট করে দেখবো যে কত আসতেছে। জি স্যার। তাহলে সি এর ভ্যালু আসছে 159 পিকোফ্যারাড। আচ্ছা, সেই ক্ষেত্রে R3 এবং R4 একটা 300K আর একটা R4 100K টু প্রোভাইড R3 গ্রেটার দেন R4, অর্থাৎ আমাদের যে রেশিও ছিল অর্থাৎ R3/R4 ইকুয়ালস টু 2, এই ক্যালকুলেশন অনুসারে আমাকে একটা ভ্যালু ধরে নিতে হবে। R3 ওকে স্যার। R4 এর থেকে বড় হতে হবে। এটাও আপনারা চাইলে অন্য ভ্যালু নিতে পারেন, যেহেতু এখানে অন্য কিছু বলে দেওয়া নেই। জি স্যার। আচ্ছা, আরেকটা ফাংশন জেনারেটর বা অসিলেটর সেটা হচ্ছে স্কোয়ার বা ট্রায়াঙ্গেল অসিলেটর, অর্থাৎ সে স্কোয়ারও জেনারেট করতে পারে ট্রায়াঙ্গেলও জেনারেট করতে পারে। এই জন্য দুইটা অপেম বা দুইটা সার্কিট কানেকশন একসাথে করা হয়েছে। অর্থাৎ প্রথমটা কি সার্কিট বলেন তো, ফার্স্ট একটা স্যার নন ইনভার্টিং। নন ইনভার্টিং ক্যাপাসিটর থাকলে আমরা কি বলি সেই সার্কিটটাকে? এটা আগে আমরা দেখছি কিন্তু কয়েক সপ্তাহ আগে। জি স্যার। বলতে পারবেন? স্যার এটা নন ফিডব্যাক স্যার। ফার্স্টেরটা কিন্তু আমি যে ক্যাপাসিটর যেটা আছে এটা কানেক্ট। ও স্যার মনে পড়তেছে না স্যার, আরে পড়ছিলাম তো স্যার। ক্যাপাসিটর থাকলে কি কি বলি আমরা? স্যার মনে পড়তেছে না স্যার, ভুলে গেছি। একটা ছিল ডিফারেন্সিয়েটর সার্কিট, একটা ছিল ইন্টিগ্রেটর সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট স্যার। হ্যাঁ, তাহলে ক্যাপাসিটর যখন ফিডব্যাক পাতে থাকবে সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটেড আর ক্যাপাসিটরের জায়গায় রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্সের জায়গায় যদি ক্যাপাসিটর থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম ডিফারেন্সিয়েটর। তাহলে এখানে ইন্টিগ্রেটর সার্কিট, এখন ইন্টিগ্রেটরের আউটপুট আসলে ট্রায়াঙ্গেলের শেপই আসে। হ্যাঁ, এই জন্য এই একটা ফার্স্ট পার্ট সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলার শেপ, এইটা আবার ইনপুট হিসেবে দেওয়া হয়েছে পরেরটার সাথে। পরেরটা কি টাইপের সার্কিট এটা তো বোঝা যায়। জি স্যার। কি টাইপের এটা? স্যার ডিফারেন্সিয়েট। ডিফারেনশিয়াল। ডিফারেনশিয়াল স্যার ইনভার্টিং সার্কিট স্যার। ইনভার্টিং। জি স্যার। না না স্যার নন ইনভার্টিং স্যার। এখানে ভোল্টেজটা কানেক্ট করা আছে কার সাথে? স্যার প্লাসের সাথে স্যার। স্যার এটা হলো স্যার নন ইনভার্টিং। প্লাসে মানে তার মানে যে এই সার্কিটের যে আউটপুটটা সেটা R2 এর সাথে কানেক্ট করা আছে, তার মানে এটা প্লাস এসে কানেক্ট হয়েছে, তাহলে এটা আমাদের নন ইনভার্টিং। তাহলে আমাদের একটা নন ইনভার্টিং যেটা স্কোয়ার ওয়েভ তৈরি করতেছে। অর্থাৎ তাহলে এই সার্কিটটা এমনভাবে কানেক্ট করা যার ফলে আমরা আউটপুট আসলে দুইটাই নিতে পারি। অর্থাৎ আমি যদি একটা আউটপুট এখান থেকে কানেক্ট নিই আর একটা যদি এই মাঝের থেকে নিই তাহলে একটা ট্রায়াঙ্গেল শেপ পাবো আর একটা হচ্ছে স্কোয়ার শেপ পাবো। আর শুধু যদি একটাই নিতে চাই তাও পসিবল, অর্থাৎ একবারে ডিরেক্টলি টোটাল সার্কিটের আউটপুট হচ্ছে স্কোয়ার। বাট মাঝখানে যদি আমি কোনো অসিলেটর বা কোনো কিছু অসিলোস্কোপ কানেক্ট করে দিই বা আউটপুট দেখানোর জন্য একটা কিছু ডিসপ্লেতে নিয়ে নিই তাহলে সেখানে একটা ট্রায়াঙ্গেল শেপও দেখা পসিবল। এই জন্য এখানে দেখানো হচ্ছে দুইটা, একটা ভি স্যাচুরেশন থেকে পজিটিভ থেকে মাইনাস পর্যন্ত, এটা হচ্ছে আমার স্কোয়ার ওয়েভের আউটপুট। আর যেই ট্রায়াঙ্গেল শেপ ছিল সেইটার
একটা থ্রেশহোল্ড ভোল্টেজ ভি আপার থ্রেশহোল্ড আর একটা হচ্ছে লোয়ার, অর্থাৎ ভি লোয়ার থ্রেশহোল্ড, দুইটা। সো আলটিমেটলি আমার আউটপুট এখানে দুইটা বলা যেতে পারে পুরো সার্কিটটা যদি আমি আউটপুট হিসেবে দেখাতে চাই। আচ্ছা, এই স্যাচুরেশন ভোল্টেজটা আসলে কত খেয়াল আছে? হ্যালো, স্যাচুরেশন ভোল্টেজটা কোনটা ছিল মনে আছে? গ্রেটার দেন অন। না, গ্রেটার দেন ওয়ান মানে কত ছিল আসলে? আমরা যখন এই যে ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার গুলো পড়লাম তখন মনে নাই স্যার। স্যাচুরেশন ভোল্টেজের একটা লিমিট দেওয়া ছিল, কিন্তু বলা ছিল যে এত বেশি হবে না বা এত হবে, এরকম একটা কথা বলা ছিল। স্যাচুরেশন ভোল্টেজ 13, 741 এর জন্য 13 ছিল, অর্থাৎ উপরে আমরা 13 পাবো প্লাস 13, নিচে মাইনাস 13, দুইটা ভোল্টেজ। জি স্যার। আচ্ছা, সো একটা এক্সাম্পল ওই সার্কিটেরই বলে দেওয়া হয়েছে কি, ডিটারমাইন দ্য আউটপুট ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি জানতে চাওয়া হয়েছে এবং অ্যাম্পলিটিউড ফর দ্য সার্কিট অফ দ্য ফিগার। স্যাচুরেশন ভোল্টেজটা বলে দেওয়া হয়েছে ফিক্সড প্লাস মাইনাস 13 ভোল্ট, আর বাদ বাকি রেজিস্টরগুলোর ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, ক্যাপাসিটর দিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি যেটা দেখানো হয়েছে এখানে, অর্থাৎ ভি আপার থ্রেশহোল্ড ইকুয়ালস টু ভি স্যাচুরেশন R2 বাই R3। অর্থাৎ এই যে এইটা আমরা যে স্কোয়ার শেপ পাচ্ছি সেখানে একটা ভোল্টেজ যেটা আসতেছে ভি আপার থ্রেশহোল্ড, সেটা আবার পরেরটার ইনপুট হিসাবে এইখানে একটা যদি রেশিও বের করা যায় বা যদি বলি যে ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করা যায়, সেক্ষেত্রে এই আপার থ্রেশহোল্ড ভোল্টেজটা হবে হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ ইন্টু R2 বাই R3। এখানে R2 হচ্ছে 10K আর R3 হচ্ছে 20K, তাহলে সেই আপার থ্রেশহোল্ড ভোল্টেজ ভি ইকুয়ালস টু 6.5 ভোল্ট আপার থ্রেশহোল্ড। তাহলে লোয়ার থ্রেশহোল্ড হবে হচ্ছে মাইনাস 6.5, উল্টাটা, অর্থাৎ মাইনাস 6.5। তাহলে টোটাল পিক টু পিক হবে বলা হয়েছে যে 13 ভোল্ট, যেহেতু উপরে প্লাস 6.5 নিচে 6.5, তাহলে টোটাল পিক টু পিক ভ্যালু হচ্ছে 13 ভোল্ট। আর এখানে র্যাম্প জেনারেটরটা কারণে এখানে আরেকটা সূত্র ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ডিভি বাই ডিটি, অর্থাৎ টাইমের সাপেক্ষে কতটুকু চেঞ্জ আসতেছে সেটা ভি স্যাচুরেশন ডিভাইড বাই আরসি। ভোল্টেজ স্যাচুরেশন ভোল্টেজ হচ্ছে আমাদের 13 ভোল্ট, আর এই আরসি নেটওয়ার্কে যেই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স ভ্যালু ছিল, অর্থাৎ ফার্স্ট পার্টে এই আর এবং এই সি 33K আর হচ্ছে 10 ন্যানোফ্যারাড, সেই ভ্যালুটা বসিয়ে আমরা তাদের ডিভি বাই ডিটি অর্থাৎ ভোল্টেজের পরিবর্তনটা কি সময়ের সাপেক্ষে সেটা ক্যালকুলেট করে দেখা হলো যে 39,394 ভোল্টেজ পার সেকেন্ড এই আকারে পরিবর্তন হচ্ছে ভোল্টেজটা। তাহলে সময়টা কত দরকার? সময়টা লাগবে হচ্ছে ওই 13 ভোল্ট পাস করতে তার কতটুকু সময় লাগে, টি ইকুয়ালস টু ভোল্টেজ ডিভাইডেড বাই এই রেশিওটা। আর 330 হচ্ছে এটা মাইক্রোসেকেন্ড, 330 মাইক্রোসেকেন্ড আসে টাইম পিরিয়ডটা। এখন এটা হচ্ছে যদি হাফ সাইকেলের জন্য 330 হয়, তাহলে ফুল সাইকেলের জন্য এটা হবে 660 মাইক্রোসেকেন্ড, অর্থাৎ প্লাস 6.5 থেকে মাইনাস 6.5 যেতে একটা হাফ সাইকেলে 330 মাইক্রোসেকেন্ড লাগবে, আর এক হাফ সাইকেলে নেগেটিভ সাইকেলে যেতে আবার 330 মাইক্রোসেকেন্ড লাগবে। তাহলে আলটিমেটলি সে টোটাল টাইম পিরিয়ডটা আসতেছে টি ইকুয়ালস টু 660 মাইক্রোসেকেন্ড। তাহলে 660 আমরা টি যদি টাইম পিরিয়ডটা জানি সেখান থেকে তাহলে ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 1/t দিয়ে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে সেই হিসাবে আমাদের এই কোশ্চেনের আউটপুট ফ্রিকোয়েন্সিটা চলে আসে। এটাই, এখানে আর কিছু নাই।
এখন আপনাদের কোশ্চেন থাকলে বলেন কোনো সার্কিট বা থিওরির। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার সবকিছু। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে অসিলেটরটা যখন আমরা সুইচ সরাই দিচ্ছি তখন কোনো ইনপুট ভোল্টেজ ছাড়াই সিগন্যালটা আসলে উৎপাদন করছে, মানে সেক্ষেত্রে মানে ভোল্টেজটা কি আপনার ওই যে আমরা যে রেজিস্টার ক্যাপাসিটর যেটা ইউজ করি ওটার ইলেকট্রন থেকে কি ভোল্টেজ যেটা উৎপন্ন হয় ওইটা থেকে কি সিগন্যাল তৈরি হয়েছিল? হ্যাঁ, সিগন্যাল আসলে বলা হচ্ছে যে ওই ফিডব্যাক পাথ এমন হতে হবে, ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে, না হলে কিন্তু হবে না। অর্থাৎ হচ্ছে যে বেটা এ এই ইকাস টু 1 বা গ্রেটার দেন 1 এই কন্ডিশন যদি ফিল আপ করে তাহলেই ওই ভোল্টেজটা সরাই দিলে সাময়িকভাবে সে ওই লুপটা কন্টিনিউ করতে থাকবে, আদারওয়াইজ না। জি স্যার। আপনাদের কেস স্টাডি এখন পর্যন্ত টোটাল জমা দিচ্ছেন 183 জন, অনেক স্যার। 183 স্টুডেন্টস আউট অফ 350। 350 জন স্টুডেন্ট ছিল স্যার। মানে আমার এখানে লিস্ট করা হয়েছে যে স্টুডেন্ট লিস্ট, তাতে 350 জন আছে, বাট সবাই মানে নাই, অনেকেই লগ ইন করে না আজ পর্যন্ত, এমন আছে। বাট কেস স্টাডি এটা হাইয়েস্ট জমা পড়ছে, যে অন্যগুলো এত পড়ে নাই, 183 জন। জি স্যার। নাম্বার বেশি পাবো এটা কি স্যার, মানে যারা কোন স্ট্রাকচার লাগলে স্যার বা কি কি দেখলে নাম্বারটা স্যার একটু হাইস্ট পাবে স্যার, একটু ভালো নাম্বার পাবে স্যার? কিসে? মানে স্যার কেস স্টাডির মধ্যে কিভাবে দেখলে স্যার নাম্বারটা একটু ভালো পাওয়া যাবে স্যার? মানে সবাই লিখে তো ফেলছেন, লিখে তো ফেলছেন, কি লিখছেন বলেন মানে একটু। স্যার আমি স্যার স্যার ওই স্যার মানে একটু নেট থেকে রিসার্চ করে লিখলাম স্যার, মানে আপনার থেকে কনসেপ্ট নিয়েছি, হ্যাঁ, ওই থেকে কনসেপ্ট স্যার নিজের মতো লিখছি স্যার, মানে ফুল টু ফুল কপি করি নাই কিছুই। এটাই আমি চাইছি, যে আপনারা হুবহু কপি করবেন না, কিন্তু রেফারেন্সও নিতেই হবে, যেহেতু একটা থিওরির উপরে ওখানে কথা বলা হয়েছে বা একটা মেকানিজম আলোচনা করা হয়েছে, ওখান থেকে তো আপনার কথা আসবেই, বাট জিনিসটাকে আপনি যদি নিজের মতো করে একটু প্রেজেন্ট করেন, ওটাই আমি চাইছি। জি স্যার। কিন্তু স্যার ওই স্যার 0.6 একটা রেজাল্ট ছিল না স্যার, ওই রেজাল্টটা তো স্যার হুব কপি করতে হবে স্যার, এটা তো হ্যাঁ, রেজাল্টটা নিজে বললাম থেকে তো দিতে যে পারবেন। মানে কিছু জিনিস তো আপনি ওখান থেকে না নেওয়া ছাড়া কোনো উপায় নেই, জি স্যার। ওটা নিতেই হবে অবশ্যই, ওর জন্য কোনো সমস্যা নেই। জি স্যার। আপনাদের একটা অ্যাসাইনমেন্টের মার্ক তো আমি মনে হয় দিয়ে দিছি, দেখতে পারেন। একটা স্যার তো দেখি স্যার, কোনটা স্যার, ফার্স্টেরটা? হ্যাঁ, আপনাদের কাছে কি কোনো নোটিফিকেশন যায়? স্যার হ্যাঁ, মার্ক না স্যার, এটা দেখতে হয় স্যার। কিন্তু আমার ওখানে নোটিফাই স্টুডেন্ট এরকম একটা অপশন থাকে, আমি তো ওটা ক্লিক থাকে, মানে আমি মার্ক দিলেই ওটা চলে যাওয়ার কথা আপনাদের কাছে, মানে কিভাবে যায় আমি জানি না, বাট মানে আমার কাছে শো করে আর কি। জি স্যার দেখাচ্ছে একটাতে। হ্যাঁ, একটা কেবল দেখা শেষ করছে আর কি। জি স্যার 9 পাইছি। স্যার এটা কি 10-এর ভিতরে নাকি? 10-এর মধ্যে। স্যার 9 পাইছি স্যার, 9। হুম, এভারেজ 9 দেওয়া হয়েছে। স্যার কুইজ গুলো স্যার কিভাবে কনসিডার করেন স্যার? আমাদের তো 4টে কুইজ দিছি আমরা, এভারেজ করেন নাকি স্যার ওখান থেকে মানে হাইয়েস্ট দেখি 2টা বা 3টা পিক করেন? না না, সবগুলোই নেওয়া হবে, কোনো মানে অ্যাভারেজই হবে, আর কুইজের মার্ক হবে হচ্ছে 20, অ্যাসাইনমেন্ট হবে টোটাল 10, আর কুইজ হবে 20। 20 স্যার। তবে কুইজে আমি দেখলাম মার্কস আপনাদের অনেক আপ ডাউন করছে, মানে অনেকে 4-5ও পাচ্ছেন, অনেকে 9-10ও পাচ্ছেন। আমার টোটাল 34 হয়েছে স্যার, 40-এর ভিতরে। 40-এর মধ্যে 34 না? এটা হচ্ছে মানে ওই যে পরে যে কয়টা কুইজ হবে সেটা টোটাল অ্যাভারেজ করে 2 দিয়ে গুণ করবেন,
4টা কুইজ হয়েছে স্যার, তাইলে এভারেজ করলে। এভারেজ আরো যে আসবে, আরো একটা মনে হয় আসবে। জি স্যার, একটা একটু খারাপ হয়েছিল, বাকি 3টাতে 10 ছিল, একটাতে একটু খারাপ। আচ্ছা, এখন বলেন আপনাদের ফাইনাল টার্ম নিয়ে আর কোনো কোশ্চিন আছে কিনা, টার্ম না, পেপার স্যার। নিয়ে? টার্ম পেপারে কাভার পেজ দরকার নাই, জাস্ট উপরে একটু পাটে নিজের ডিটেলস লিখে দেবেন, ঠিক আছে? আলাদা করে টার্ম পেপারে কাভার পেজ দরকার নেই। উপরে আপনাদের নাম, রোল যেটা দরকার সেটুকু লিখে জি, স্যার। দিবেন একটা পোর্শনে, তাহলেই হবে। ওকে স্যার। কোশ্চিন তোলা লাগবে না, সরাসরি অ্যান্সারে চলে যাবেন। আর অ্যান্সার গুলা স্যার সিরিয়ালে টার্ম পেপারে দিবেন, লাইক স্যার 5টা কোশ্চেন থেকে 4টা কোশ্চেন আনসার করতে না হবে, এরকম হবে? কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে অপশন না। থাকবে না? আর সিরিয়ালি অ্যান্সার করবেন, একের এ বি সি। যদি কোনোটা না পারেন সেটা ফাঁকা রেখে পরেরটায় চলে স্যার, যাবেন। একবার এ, একের এ, একবার দুইয়ের স্যার বি, অপশন দিন এভাবে স্যার। করবেন না। হুম, অপশন দিলে স্যার ভালো হয় স্যার। না না, কোনো অপশন থাকবে না। আপনাদের সব সাবজেক্টে কেস স্টাডি শেষ? জি স্যার। জি না স্যার। স্যার, এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কেস স্টাডি দিছে মাত্র। আচ্ছা, আপনাদের কোর্স কি 12 উইকই হচ্ছে না অন্য বেশি কোনো মানে নিউজ আছে আপনাদের কাছে বা জানা আছে ডিপার্টমেন্ট থেকে? স্যার 12টায় হবে। মানে আর অন্য কোনো টিচার কিছু বলছে কিনা আপনাদের ডিপার্টমেন্টে কিছু? না স্যার, ওই বিষয়ে। ওই 12তম উইকে মানে ওই ইয়া দিলে, টার্ম পেপার দিলে ওটা হয়তো 13 উইকে শেষ হবে আর কি, এরকম একটা মানে সিচুয়েশন দাঁড়াবে আর কি। অনেকে টার্ম পেপার দিয়ে দিয়েছে। আগেই দিয়ে দিছে না না? স্যার, না স্যার, নর্মালি স্যার প্রত্যেকটা উইক স্যার 12ই হয় স্যার, 12 উইকে শেষ হয় টার্ম স্যার। পেপার পাইছি। আচ্ছা আচ্ছা। 15 দিন করে টাইম দিতে প্রত্যেকটাতে। হুম, স্যার এপ্রিল 5 তারিখে শেষ হতে পারে আমাদের এই সিরিজটা স্যার। আমাদের 12 উইক শেষ হচ্ছে কয় তারিখ? জি স্যার, আমাদের কম্পিউটার আর্কিটেকচার ল্যাব এবং অবজেক্ট এবং ল্যাবের দিয়ে দিচ্ছি। 12তম উইক মানে আমাদের শেষ হয় হচ্ছে 4 লেভেলগুলি দিয়ে তারিখ, দিচ্ছি। এপ্রিলের 4 মনে হয় নাকি? জি স্যার। আর তারপরে হয়তো আরো কয়দিনের যে সময় থাকবে হচ্ছে আপনার মানে সবকিছু শেষ করার জন্য। এপ্রিলের 4 বা তারিখ। ভার্সিটি যদি এখন আর কোনো মানে আমাদের জানাবে হয়তো লাস্টের দিকে, যে এই মাসের লাস্টে হয়তো জানাবে কিছু যে কত তারিখের মধ্যে শেষ করতে হবে, ওই হিসাব করে আর কি আমরা সব দিয়ে দিব। স্যার 12ই আচ্ছা, আর কারো কোনো স্যার কোশ্চেন আছে? এপ্রিল না 4 থাকলে স্যার। শেষ করব। না স্যার, কোনো কোশ্চেন নাই। টার্ম পেপারের জন্য। হুম, যে কোনো কোশ্চেন। স্যার এই মানে এই সাবজেক্টের বাইরে একটু প্রশ্ন ছিল। ওকে বলেন। স্যার আমি এই যে